ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমরা। ওকে, তো ঠিক আছে, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমাদের নেকলেস গল্পের দ্বিতীয় পার্ট হবে ইনশাল্লাহ। তো প্রথম পার্টে আমরা মোটামুটি অনেক কিছু পড়েছি। আজকে আমাদের দ্বিতীয় পার্ট এবং আজকে আমরা নেকলেসটা ইনশাল্লাহ শেষ করব। তো ঠিক আছে, ওকে। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানিয়ে দাও। জি, বাংলাবাজ বইটা হচ্ছে আগামীকাল, মানে একেবারে বাসায় চলে আসবে। তো আগামীকাল আগামীকাল এলে হয়তো আগামীকালই তোমাদেরকে বই পাঠিয়ে দেওয়া হবে। আগামীকাল না, পরশু থেকে হচ্ছে তোমাদের বইগুলো, যারা অলরেডি প্রি বুকিং দিছো তাদের বইগুলো পাঠিয়ে দেওয়া হবে। আর যারা অর্ডার দাও নাই, এখন অর্ডার দিয়ে দাও, তাহলে আসলেই ফার্স্টে হচ্ছে তুমি বইটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, কথা ঠিক আছে। ওকে, সো গত ক্লাসে আমরা লেভেল 3 পর্যন্ত সলভ করেছিলাম। গত ক্লাসে আমরা লেভেল 3 পর্যন্ত পড়েছিলাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, আপনাকে দেখলে আমার হাসি পায়। কেন হাসি পায়? কেন হাসি কেন পায়? এটা কোনো কথা? ঠিক আছে, তরবারি বইটাতে তেমন কিছু নাই ভাই, তেমন কিছু না, খালি কোশ্চেন আছে। তরবারি বইটা তো তোমরা মনে করো কি যে এটা, এখানে তো বেসিক কিছু নাই, ওখানে খালি কোশ্চেন, ওটাতে কিছুই নাই, তেমন কিছু কি ওখানে কিছুই নাই, কোশ্চেন ছাড়া আর কিছুই পাবা না। ওকে, এটা তো প্র্যাকটিস বই, সো এখানে প্র্যাকটিস বই ছাড়া আর কোনো কিছুই নেই। ঠিক আছে ভাই, বাজ বই অর্ডার করবো, বাজ বই তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার করো, যে পেজটা থেকে আমরা ক্লাস নিই ওই পেজে অর্ডার করো। ওকে, সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করি। একজন বলছে জি ভাইয়া, পাঞ্জাবিটা অনেক সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, তো তাহলে মোটামুটি আমরা আগাতে পারি নাকি? তো ফাইন, তাহলে চলে যাই। গত ক্লাসে আমরা একটা মজার একটা ক্লাস করেছি। আমরা লেভেল 3 পর্যন্ত সলভ করেছি, লেভেল 3 এর কোশ্চেন পর্যন্ত সলভ করেছি। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের হচ্ছে আজকের ক্লাসে আমরা লেভেল 3 এর পর থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। তো একটুখানি যদি তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আজকে হচ্ছে লেভেল 3, লেভেল 2, আমরা লেভেল 3-তে এই কোশ্চেনগুলো পর্যন্ত সলভ করেছিলাম, তাই না? তো আজকে আমরা লেভেল 3 এগুলো আমরা সলভ করেছিলাম, তাই না? প্রমাণিত ইতস্তত এই কোশ্চেনগুলো সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব এই জায়গাটা থেকে, ঠিক আমাদের এই জায়গাটা থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো একটু সামারি করে দিই যে গত ক্লাসে আমরা কোন জায়গা পর্যন্ত পড়েছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে গত ক্লাসে আমরা পড়েছিলাম বইগুলো কি স্টক আছে আপনার? ফার্স্ট পেপারে স্টক আছে, সেকেন্ড পেপার অনেক আগে স্টক আউট হয়ে গেছে, তো এখন নতুন এডিশন আসতেছে। তো সেকেন্ড পেপারে কিছু জিনিস নতুন করে হালকা কারেকশানও করা হয়েছে, অলমোস্ট প্রায় সেম। তো নতুন যেটা আসবে ওটা তোমরা নিতে পারো, যারা নাও নাই আর কি, যারা নিছো তারা তো নিছোই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো ফাইন, আমরা চলে যাই। আমি তো খুব ভয়ে আছি রে, তোমাদেরকে গত ক্লাসে একটা ইয়ে দেখাইছিলাম, একটা নাচের ভিডিও দেখাইছিলাম, বল নাচটা আসলে কি। এইটার ভিডিও আবার কে নিয়ে ভাইরাল করে দাও, খুব বিপদে আছে। আমাদের ওই ইবিআই কোর্সে একটা ভিডিও দেখাইছিলাম, তোমরা দেখছিলাম অনেকে হয়তো ভিডিওটা, যে ওই যে একটা মানে হাসুনির মা যখন, মানে লাইনগুলো এমন তোমাদেরকে পড়াইলে তোমরা বুঝতা, যে হাসুনির মার হচ্ছে যখন মানে কাজ করতেছে, তখন হাসুনির মার কাপড়ের ফাঁকে দিয়ে মজিদ তার মানে কোমরের অংশবিশেষ দেখছে, এতে তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। মানে লাইনগুলো এমন ছিল যে সে গিয়ে একবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তার মধ্যে অস্থিরতা কাজ করে হাসুনির মাকে দেখে। তো
তো ওখানে একটা মিমস বানাইছিলাম। ওই মিমসটা হচ্ছে এরকম যে ওই যে সালি চালতি ফ্রিতি কোকেন, তো এই টাইপের আর কি একটা মিমস দেখাইছে। খুব বেশি যে এখানে মানে এটা অ্যাডাল্ট জিনিস, অশ্লীল জিনিস, ব্যাপারটা মোটেই এমন না, খুব নর্মাল, তোমরা অনেকে হয়তো দেখছো। তো যাই হোক, এটা দেখানোর পর বন্দি পাঠশালার পেজে ওই ভিডিওর ওই অংশটা কেটে বন্দি পাঠশালার পেজে দিছে, তোমরা হয়তো অনেকেই দেখছো, তো আমিও দেখছি, আমি কিছু বলি নাই, দিতেই পারে, সমস্যা কি। ঘটনাটা আসলে এটা, ঘটনা তো এর থেকেও আরো খারাপভাবে লেখক লিখছে। লাল সালু উপন্যাসে অনেক অশ্লীল কথাবার্তা আছে, তোমরা তো পুরো উপন্যাস পড়ো নাই দেখে জানো না, অনেক গালি আছে। এগুলো তো লাল সালু, এগুলো তো আর আমি পড়াই না, তাই না? এখন এক লোকে সে বাংলা পড়ায়, সে স্ক্রিনশট নিয়ে দিয়ে পোস্ট দিছে, পোস্টে লিখছে যে ক্লাসে নাকি নোংরামি ছড়ানো হচ্ছে, অশ্লীলতা প্রমোট করা হচ্ছে। মানে ভাই মানে কই জামু বলো তো, মানে জামু কই, খুব মানে এটা দেখে না খুব হতভম্ব হয়ে গেছে যে ভাই আপনি তো মনে হয় যে লাল সালু উপন্যাস পড়েন নাই, লাল সালু উপন্যাস পড়লে তো এই কথা বলতেন না। তো আমি যদি এই মিমস দেখাইলে যদি আপনি যদি বলেন যে অশ্লীল, তো তাহলে লাল সালু উপন্যাস সৈয়দ আলুল্লাহ যেভাবে লিখছে ওটা তো তাহলে জঘন্য অশ্লীল। আপনি ওই বাংলা কেন পড়ান? আপনার তো ইসলামের স্টাডিজ পড়ানো দরকার, ইসলামের ইতিহাস পড়ানো দরকার, কোরআন হাদিস তাফসির পড়ানো দরকার, বাংলা পড়াইলে তার হবে না। তো এটা হচ্ছে কি আমাদের আসলে অবস্থাটা এখন এরকম হয়ে গেছে আর কি, বুঝছো? তো একেবারে থাকে না, আমি আসলে ওরকম না। তোমরা তো আমার অনেকদিন ধরে ক্লাস করছো, অনেকদিন ধরে ক্লাস, তোমরা দেখছো যে কোনো ক্লাসে আমি কোনো টিচারকে মেনশন করে কিংবা কোনো টিচারকে খোঁচা দিয়ে কথা বলা, এটা আমি কখনো করছি? করি নাই। তোমরা বলো কোন একটা সিঙ্গেল ডে আমার মুখ দিয়ে কোনো টিচারকে নিয়ে কোনো কথা আসছে? যদি বলে থাকি তাহলে ভালো কথা বলছি, সব টিচার ভালো পড়ায়, সবার প্রতি সম্মান রাখো, এটাই তো বলছি। এত জেলাস হওয়ার তো কিছু নাই। মানে মাঝে মধ্যে না অনেকে আমার মানে যারা স্পেশালি যারা বাংলা পড়ায়, সবাই না, বিশেষ কয়েকজন আছে এত জেলাস। কারণ কি ভাই, ভালো পড়ান, আমি তো অনেক চেষ্টা করি ভালো পড়ানোর জন্য, অনেক সময় দিই, অনেক সময় দিই, খালি ভালো পড়ানোর জন্য অনেক সময়। আমার দিনের মানে 24 ঘন্টা আমি সবচেয়ে বেশি সময় এখানে দিই। আমার এইটা ছাড়া আর কিছু নাই, আছে আরো অনেক কিছু, কিন্তু এটা আমার প্রথম ফোকাস থাকে। এটা আমি এখানে ভালো পড়াতে হবে, মানে অনলাইনে আমার অফলাইন আছে, কলেজ আছে, অনেক কিছু আছে, আলাদা বিজনেস আছে, বাট এটা আমার প্রথম চয়েস, প্রথম প্রায়োরিটি থাকে আমার এইটা। আমি চেষ্টা করি, আমার কাছে স্টুডেন্ট ভর্তি হবে, তো ভালো পড়াইলে আপনার কাছেও ভর্তি হবে, এটা স্বাভাবিক না? এটা নিয়ে তো এত মানে ইয়ের কিছু, কোনো একটা কিছু পাইলেই হয়েছে, মানে কই যাবো ভাই, এমন কেন আমি বুঝি না ভাই। এটা কি মানে, এটা কি পোজ দেওয়ার মতো বা ইয়ে করার মতো? খুব সুশীল কিরে ভাই, এত সুশীল বাংলা পড়াইলে উপন্যাস পড়াইতে যাবেন কেন? উপন্যাস পড়ানোর তো কিছু নাই। যাই হোক, আমি আসলে দেখছি বড় ভাই মানুষ, আমি কোনো রিয়াক্ট করি না। অ্যান্ড আমার কাছে মনে হয় যেহেতু পোস্ট দিছে, ধরে নিলাম বড় ভাই মানুষ, আমার ভুল হয়েছে। আমি পরবর্তীতে বললাম যে থাক, ভিডিওটা ডিলিট করে দেন। যদি বন্ধু পাঠশালা থেকে বলছে এটা তো নর্মাল ভিডিও, ডিলিট করার কি আছে, তারপর আমি ডিলিট করে দিছি, থাক। তা আমাদের অবস্থা হচ্ছে যাই হোক, ওকে ওকে, তো চলো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা শুরু করি আমাদের এই জায়গা থেকে, হচ্ছে আমাদের আলোচনাটা ইনশাল্লাহ আজকে স্টার্ট হবে। তো আমরা গত ক্লাসে যেখানে ছিলাম, তোমাদের মনে আছে যে সে হচ্ছে একেবারে নাচ গান করে সে ফিরে আসছে, হ্যাঁ, ফিরে আসার পরে তারপর হচ্ছে সে যখন বাড়িতে আসছে তখন এই সময়ের ঘটনা, ঠিক আছে, এই সময়ের ঘটনা। আচ্ছা, তো এইবার চলো আমরা দেখি, এখানে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। গলার চাদরখানা, মেয়েরা এটা এই কাজ করে যে দেখবা যে ওই যে চর্যাপদের একটা প্রবাদ আছে, হাতের কাঙ্কন মালো উদাপন, মানে হাতের চুরি দেখার জন্য আয়নার দরকার হয় না। আচ্ছা, কখনো গড়ি পরে তোমরা কি আয়নার সামনে গিয়ে দেখছো কেমন দেখা যায়? এটা তুমি এমনি দেখতে পারো। চুরি পরে কখনো আয়নার সামনে গিয়ে দেখছো? কিন্তু জামা পরে আয়নার সামনে যেতে হয়। তো যেখানে ছিলাম আপনার ক্লাস ইউটিউবে চুরি করে ছেড়ে দেয়, যারা চুরি করে ছেড়ে দেয় তারা ছেড়ে দেয়। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি সারা যায়, এটা বলছে না, একটা কথা আছে না, কিন্তু পাওয়াটা আসলে ভুল। চুরি করে কোনোদিন কেউ অন্তত পড়াশোনায় ভালো কিছু করতে হবে, এটা সব ক্ষেত্রে সঠিক হলে এই ক্ষেত্রে না। তো চুরি করে পড়াশোনা হয় না। মনে করতেছে যে কয় টাকা কম দিয়ে কোর্স করে বিদ্যা অর্জন, বিদ্যা কি এত সোজা রে? জ্ঞান কি অর্জন করা এত সোজা? আচ্ছা ঠিক আছে,
তো যাই হোক, আমরা আমরা একটু আরো অনেক ঘটনা, মানে তোমাদেরকে বলি, তোমরা তো আমার স্টুডেন্ট, আমার ঘরের মানুষ, আমি তোমাদের ঘরের মানুষ। গাজীপুরে এক ইঞ্জিনিয়ারিং কোচিং বলতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে এক স্যার বাংলা পড়াচ্ছেন। সেই স্যার ক্লাসে গিয়ে আমার নামে কথা পড়ান। তো ওখানে আবার আমার স্টুডেন্ট ছিল, আমাকে এসে বললো যে এই স্যার আপনি কি চিনেন? আমি বললাম না, চিনি না। প্রথমে আপনার ব্যাপার বলছে। কি বলছে? তো বলছে আমি নাকি, বলছে অনলাইনে রবীন্দ্রনাথের ভিডিও বাপের দাদার নাম বলে ভাইরাল হয়ে এখন কোর্স বিক্রি করে। আচ্ছা তোমরা বলো, এই কথা কি মানা যায়? আমি নাকি রবীন্দ্রনাথের বাপের নাম বলে ভাইরাল হয়ে কোর্স বিক্রি করি? তো ভিডিও তো, এটা তো ভাইরাল হয়েছে শুক্রে, এখনো 8 দিন হয়নি, তো 1 বছর তো এখনো হয়নি ওই ভিডিও ভাইরাল হয়েছে। তো ওই ভিডিও যখন, মানে ওই ক্লাস যখনকার, আমি দেখছি ওই ক্লাসটা কখনকার, ওই ক্লাসটা যখনকার, তখন আমার পেজে ফলোয়ার ছিল 7 লাখ। এখন এই কয়েকদিনের ভিতরে 1 মিলিয়ন হবে। 7 লাখ। তো 7 লাখ হলে তখন আমার কেউ চিন্তা না আমি নাকি রবীন্দ্রনাথের ভিডিও বলে। তাহলে ওই ভিডিওর পরে তো আমার যদি ধরলাম ওই ভিডিওর জন্য ফলোয়ার বাড়ছে, তাহলে তো মাত্র 3 লাখ বাড়ছে না। এটা কি মানা যায়? আমার বলো, এটা কোন ধরনের কথা? এই বিচার আমি কার কাছে পাবো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আচ্ছা, তো এইবার আমরা দেখি। হ্যাঁ, তো সে নিজেকে শেষ পর্যন্ত এত দামি একটা জিনিস লাইফ আর কখনো পড়তে পারবে কিনা সে তো জানে না। তো সে তো জানে না যে আর দেখবে কিনা। তখন সে আয়নার সামনে গিয়ে নিজেকে একবার দেখবে। তো যখন সে নিজেকে একবার দেখবে, তখন হঠাৎ সে আর্তনাদ করে উঠলো। তার হাড়খানা গলায় জড়ানো নেই। মানে যখন দেখলো এত দামি জিনিস যেটা তার গলায় নাই, তখন সে এটা কি করবে? মানে এই দামি হার, এটা তার গলায় নাই, তখন অবস্থাটা কি চিন্তা করো। ধরো তুমি বন্ধু থেকে আইফোন নিছে একটা, যে বন্ধু ঘুরতে যাবো ছবি তুল, আইসা দেখলে যে আইফোন হারাই ফেলছে, তাহলে কেমন লাগবে তোমার কাছে? এই অবস্থা। তার স্বামী পোশাক যখন অর্ধেক মাত্র খোলা হয়েছে, মানে তার জামা কাপড় মাত্র অর্ধেক খুলছে, এখনো পুরো খোলেও নাই, সে জিজ্ঞেস করলো কি হয়েছে। উত্তেজিত ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, কি বললো? হ্যাঁ, আমার কাছে মাদাম ফরেস্টিয়ারের হারখানা নেই, অর্থাৎ যে হারটা আমি নিছি ওই হারটা আমার কাছে নেই। আতঙ্কিত ভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে? এটা সম্ভব নয়। পোশাকের এবং বহির্বাসের ভাঁজের মধ্যে পকেট, হ্যাঁ, সব জায়গায় তারা খোঁজাখুঁজি করলো, অর্থাৎ বাইরে যে পকেট টকেট আছে এগুলোর মধ্যেও তারা খোঁজাখুঁজি করলো, কিন্তু তা পাওয়া গেল না। স্বামী জিজ্ঞেস করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময়টা তোমার গলায় ছিল, আমি দেখেছি। অর্থাৎ ওই বাড়িটা থেকে যখন তুমি আসতেছো তখন আমি দেখছি হারটা তোমার গলায় ছিল, তাহলে হারটা এখন নাই কেন? এটাই বলতেছে যে হারটা নাই কেন। হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষে দিয়ে বেরিয়ে এসেছিলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। অর্থাৎ আমরা যখন বিশ্রাম কক্ষ থেকে বের হইতেছি তখন তার জামাই খেয়াল করছে যে হারটা তার গলায় আছে, তার মানে পথে পড়ছে। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ শোনা উচিত ছিল। তো রাস্তায় এত বড় একটা হার যদি পড়তো, আবার তার স্বামী বলতেছে রাস্তায় যদি পড়তো তাহলে তো এই শব্দটা আমার কানে আসতো, তাহলে আমার কানে তো আসে নাই, গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়, অর্থাৎ যেই গাড়িটি করে আসছে নিশ্চয়ই ওই গাড়ির মধ্যে পড়ছে। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নাম্বার 2 কে নিয়েছো, অর্থাৎ তোমার কি ওই গাড়ির নাম্বারটা কি মনে আছে যে এই গাড়িতে করে আমরা এসেছিলাম? ঠিক আছে, আচ্ছা। এরপর খেয়াল করো না, তুমি কি তা লক্ষ্য করেছিলে এখন কেউ গাড়িতে করে গেলে কি ওই গাড়িটা কি তার কি মানে মনে থাকবে? এটা তো স্বাভাবিক, মনে থাকবে না। আচ্ছা, সম্ভবত একটু 1 সেকেন্ডের জন্য ডিসপ্লে একটু হয়ে যায়, ওটা প্রবলেম না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো, হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। কেন পোশাক পরে নিল দেখো। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। অর্থাৎ যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম ঠিক ততটা রাস্তা আমি আবার যাই এবং দেখি যে ওই জায়গাটাতে আমি আসলে সেটা খুঁজে পাই কিনা, ওই হারটা। হ্যাঁ, তারপর বলছে, তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন মানে পোশাক পরেই রয়ে গেল। বিছানায় শুতে যাওয়ার শক্তি তার নেই। কোনো উচ্ছ্বাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে। অর্থাৎ সে যে ঘুমাবে এই শক্তিটাও তার নাই। সে কি করে? সে একখানা চেয়ারের মধ্যে এভাবে গা এলিয়ে দেয়, একটু শুয়ে পড়ে আর কি। তো বুঝতেছো, আরেকজনের দামি জিনিস যখন হারাবে তখন অবস্থাটা কি হবে। বারবার গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে, এটা তো এখন কিছু করার নাই। এটা এখন আবার ঠিক হয়ে গেছে টুকটাক। এই সমস্যার কারণে তোমার ক্লাস করতে প্রবলেম হবে না, নেটে প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হয়। এখন এটা তো কিছু করার নাই, বুঝছো? আচ্ছা, এরপর দেখো আমরা এরপরে যাই।
হ্যাঁ, সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো, অর্থাৎ তার স্বামী একেবারে সবকিছু তন্ন তন্ন করে কি করলো, ফিরে এলো। তো ফিরে এলো বলে কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছে গাড়ি অফিসে গিয়েছিল, মানে গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে যে যে তাদের হারটা পাবে তারা হচ্ছে কি পুরস্কার তাদেরকে দেওয়া হবে। ওকে, একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে, সে যথাসাধ্য করেছে, এসে বলে তাদের কিছুটা আশা হলো, অর্থাৎ তারা কিছুটা আশা হলো এবং ভয়ানক বিপর্যয় মেয়েটি সারাদিন বিভ্রান্ত অবস্থায় কাটলো। সন্ধ্যাবেলায় যখন লইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ, কিছুই সে খুঁজে পায়নি। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানা আংটাটা তুমি ভেঙে ফেলেছো। ঘটনা আমি তোমাদেরকে সবই বলছি, যে তোমাদের যে হারখানা আছে, ওই তুমি যে হারটা এনেছো, ওই হারটা একটা আংটা কি হয়েছে, ভেঙে দিছে, তাই তা তুমি মেরামত করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখার সময় পাবো। অর্থাৎ বলছে যে তুমি ওই আংটাটা ভেঙে ফেলছো, এখন আংটা ভেঙে ফেলে তার সমস্যা না, আংটা লাগানো যাবে, তো তুমি ওটা দাও, এর মধ্যে আমরা যদি খুঁজে পাই বা আমরা চিন্তা ভাবনা করবো যে হারটা আমরা কি করব, কিভাবে দিব। ইনস্ট্যান্ট তো আর এত বড় হারের চিন্তা তো আমরা করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল, অর্থাৎ তার বান্ধবীকে লিখে দিল যে সময় লাগবে। 1 সপ্তাহ শেষ হওয়ার পরে তারা সব আশা ত্যাগ করলো, অর্থাৎ ওই হারটা পাবে এই আশা তাদের মধ্যে আর নাই, কারণ ইতিমধ্যে 1 সপ্তাহ হয়ে গেছে। বয়সে 5 বছরের বড় লইসেল ঘোষণা করলো। এখান থেকে আমরা জানলাম যে লইসেল হচ্ছে তার স্বামী, তার স্বামী তার থেকে কত বছরের বড়, 5 বছরের বড়। ওই জড়োয়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। পরদিন যেই বক্সের উপর ছিল, যে বাক্সে ওটা ছিল, অর্থাৎ তারা তার বাক্স তো আর হারায় নাই, ওই বাক্সটাতে দেখলো যে তার ভেতরে সেই স্বর্ণাকারের নাম ছিল, তার কাছে সেটা নিয়ে গেল, আর তারা খাতাপত্র ঘেটে বলল, মাদাম ওই হারখানা আমি বিক্রি করিনি, ওটা শুধু আমি বাক্সটা বিক্রি করেছিলাম। অর্থাৎ তারা ওই বাক্সটা খুঁজে পেয়েছে, তো বাক্সটা খুঁজে পেয়ে ওই দোকানদারের কাছে গেছে, ওই দোকানদারের কাছে গেছে। তো ওই দোকানদারের কাছে যাওয়ার পরে তো সেই দোকানদার কি করলো, ওই বললো যে ম্যাডাম আমি তো ওই হারটা বিক্রি করি না, আমার কাছ থেকে বাক্সটা নিয়েছে। তখন তো তারা আশা আবার ত্যাগ করলো। হ্যাঁ, তারপর তারা সেই হারটার মতো খোঁজার চেষ্টা করলো, মানে ওই হারটার মতো সেম হার তারা আসলে খুঁজে পাচ্ছে কিনা। তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণাকারকে অন্য স্বর্ণাকারের কাছে যেতে বলে। দুজনের শরীর বিরক্তি এবং উদ্বেগ খারাপ হয়ে গেছে। প্যালেস রয়্যালে, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দোকানের নাম, প্যালেস রয়্যালে এমন এক হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারটার মতো। তাহলে কোন দোকানে? প্যালেস রয়্যাল, অর্থাৎ প্যালেস রয়্যালে গিয়ে যে হারটা তারা হারাইছে, ওই হারটার মতো সেম একটা হার তারা দেখতে পেল। তার দাম 40,000 ফ্রা। কত ফ্রা বলো তো ভাইয়া? 40,000 ফ্রা। কত ফ্রা? 40,000 ফ্রা। খুব ইম্পর্টেন্ট। 36,000 ফ্রাতে তারা তা দিতে পারে। অর্থাৎ আপনি যদি নেন তাহলে কমাই রাখে না, আপনার জন্য কমাই, 40,000 ফ্রা থেকে 4,000 ফ্রা কম, 36,000 ফ্রাতে আমরা নিতে। তাহলে এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে দেখো, যে হারটার দাম কত, হারটা কত দামে দিতে, মানে হারটা কত দাম, কত রয়্যাল প্যালেসে হারটার দাম কত, হারটা কত দামে তারা দিতে চেয়েছে? 36,000 ফ্রা। বুঝছো? ওকে, এরপর দেখো 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণাকারকে বিশেষভাবে অনুরোধ করছে। স্বর্ণাকারকে বলছে যে আপনি 3 দিন এই হারটা বিক্রি করেন, আমাদেরকে সময় দেন। অনেক সময় আমাদের একটা জিনিস পছন্দ হলে আমরা বলি না আমি 3 দিন পরে এসে নিবো, এটা আমার জন্য রেখে দেন, এরকম আর কি। তারা আরো ব্যবস্থা করলো যে ফেব্রুয়ারি মাসের শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটা ফেরত দিলে 34,000 ফ্রা ফেরত নিতে পারবে। খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তারা বলতেছে যে আপনারা যে হারটা হারাইছেন, যদি ফেব্রুয়ারি মাসের শেষ এই সময়ের ভিতরে, ফেব্রুয়ারি মাসের শেষ এই সময়ের ভিতরে যদি আপনারা ওই হারটা যদি ফেরত পান, যে হারটা আপনারা হারাইছেন ওই হারটা যদি ফেরত পান, তাহলে ওই হারটা আপনারা 34,000 ফ্রা আপনারা নিয়ে যেতে পারবেন। মানে আমরা তখন এটা আপনারা ইউজ করছেন, এটার জন্য 2,000 ফ্রা রাখবো। তাহলে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো হারের দাম কত বলো, আমার সাথে সাথে বলো হারের দাম কত, বলো কোশ্চেন গুলো আনসার দাও। হারের দাম কত? 3টা কোশ্চেন করবো জাস্ট। হারের দাম কত? হারের দাম কত? 40,000 ফ্রা। খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো, হারের দাম 40,000 ফ্রা। দেখো হারের দাম 40,000 ফ্রা, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো হারটা রয়্যাল প্লেস কত দামে দিতে চেয়েছে, কত দাম হলে বিক্রি করতে পারবে বলো। 2 নম্বর কোশ্চেন, কত দাম হলে বিক্রি করতে পারবে? 36,000 ফ্রা, ঠিক আছে। আর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যদি হার যদি ফেরত দিতে পারে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যদি হার ফেরত দিতে পারে, তাহলে কত দাম? 34,000 ফ্রা। এই 3টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। তোমাদেরকে একদম সব ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি কোনগুলো থেকে এমসিকিউ আসতে পারে। বুঝছো? কথা বুঝতে পারছো?
এবার আসো এরপর দেখো আমরা একটু লেভেল 4 এ কোশ্চেন সলভ করি। তো লেভেল 4 এ বলছে সন্ধ্যাবেলায় মেয়েটি যখন মশিয়ে লইসেল ফিরে এলো তখন তার মুখখানা কেমন ছিল? শুষ্ক, বিবর্ণ, বেদনার্ত, মলিন। ওকে, সাদা পাঞ্জাবিতে মনে হয় যে কালোর উপর একটু বেশি ফুটে না? হ্যাঁ, তোমরা খেয়াল করছো? যদি এটা সাদা না, এটা অন্য রঙের, কিন্তু এখানে অনেকটা সাদা বোঝা যাচ্ছে। কিন্তু যে হারটা নিছে, একজন বলছে যে হারটা নিছে সেটার দাম তো কম। যে হারটা নিছে ওরা তো এখনো জানে না যে ওই হারটা আসলে হীরার না, ওরা তো ভাবছে হীরার, এই জন্য তারা হীরার হারই কিনতে চাচ্ছে, বুঝছো? তাহলে এটার উত্তর কি বলতো? এটার উত্তর হচ্ছে মলিন। আচ্ছা, হতাশ ভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কেন? তারপর হচ্ছে হারটি হারিয়ে ফেলার কারণে, সোনার কাকন হারিয়ে ফেলার কারণে, মুক্তার মালা হারিয়ে ফেলার কারণে, দামি গ্রাউন্ড ছেড়ে ফেলার কারণে। তাহলে উত্তর হচ্ছে কি? ক, হারটা হারাই ফেলেছে ওই জন্য। আমার কাছে মাদাম ফরেস্টিয়ারের হারখানা নেই, এই কথার মধ্য দিয়ে কি ফুটে উঠে? মানে যখন সে তার স্বামীকে বলছে আমার কাছে মাদাম ফরেস্টিয়ারের হারখানা নেই, তার মধ্যে কি ব্যর্থতা, যন্ত্রণা, লোভ, উত্তেজনা, কোনটা ফুটে উঠছে? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এইটা, উত্তেজনা। ওকে, আচ্ছা এরপর দেখো, মানে এটা হচ্ছে তার, আমরা যখন কোনোদিন ধরো তুমি একটা আইফোন হারাই ফেলছো, তো আইফোন হারাই ফেলার পরে তুমি যখন দেখলা, তখন তুমি যখন বলবে আমার কাছে আইফোনটা নেই, তার মানে কি এটা তোমার ব্যর্থতা, যন্ত্রণা, লোভ, না উত্তেজনা? মানে খুব উত্তেজিত হয়ে এই কথাটা বলছে, এটা বুঝাই যাচ্ছে যে এটার উত্তর ডি হবে। এই কোশ্চেনগুলোতে তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও। মেয়েটি হঠাৎ আর্তনাদ করে উঠে কেন? নিজের বিকৃত রূপ দেখে, হাতের কাঙ্কন খুঁজে না পেয়ে, পোশাক ছেড়ে গেছে বলে, তারপর হারখানা গলায় নাই বলে। তাহলে হারখালা সে গলায় দেখতে না পারার কারণে সে, ওকে, ওটা আরো আগে আমার ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারে। তার বান্ধবী সেই ভয় করছিল, তেমন ভাবে সে গয়নার বাক্সটা খুললো না। যদিও বদলে দেওয়া হয়েছে, সে টের পেত, সে কি মনে করতো, সে কি বলতো, সে কি তাকে অপহরক, মানে অপহরক মানে যে অপহরণ করছে এটা। এবার সে যখন ওটা যখন ফেরত দিতে গেছে, মানে ওই হারটা যখন ফেরত দিতে গেছে, তখন তার বান্ধবী তাকে কিছুই বলে না, বলছে ওই হারটা আমাকে আরো আগে, মানে তুমি অনেক লেট করে ফেলছো, আমাকে আরো আগে দেওয়া তোমার উচিত ছিল, জাস্ট এটাই বলছে। ইভেন সে ওই বাক্সটা সে খুলেও নাই, খুলেও দেখে নাই। এখন এইদিকে হ্যাঁ, ওইদিকে সে হচ্ছে সে খুব চিন্তা, মশিয়ে লইসেল, সে মেয়েটা খুব চিন্তা করতে যে যদি উল্টাই দেখে, যদি বুঝতে পারে যে এটা আসলে মানে তার দেওয়া আসল হার না, যতই একরকম হার হোক, দেখলে তো অনেক সময় বোঝা যায়। তো সে এটা নিয়ে চিন্তা করছে, কিন্তু মেয়েটি আসলে কিছুই বললো না, তার বান্ধবী ফরেস্টিয়ার কিছুই বললো না। সে কি মনে করতো, সে কি বলতো, সে কি তাকে অপহরক ভাবতো? উদ্ধৃত অংশ দ্বারা মাতিলদার মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে, অর্থাৎ মাতিলদা তার বান্ধবী ফরেস্টিয়ারের হীরার হারটি ফেরত দিতে বিলম্ব হওয়ার কারণে আলোচ্য ভাবটি উদয় হয়েছে। এটা ব্যাখ্যা, সমস্যা নাই। ওকে, এরপর দেখো, এবার মাদাম লইসেলের দারিদ্রের ভয়াবহতা বুঝতে পারে। এতদিন তো মোটামুটি জামাইয়ের টাকা দিয়ে খাইতো, উচ্চতা ছিল আরো অনেক বেশি, এই উচ্চ আসার কারণে কোনো কিছুই হয় নাই, এখন আরো তলা নিতে পড়ছে। সেটা কেমন দেখো, যে এবার মাদাম লইসেল দারিদ্রের ভয়াবহতা বুঝতে পারে, সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করার প্রয়োজন, সে তা দিবে। দাসীকে তারা বিদায় করে দেয়। দাসী মানে তাদের বাসাতে আগে দাসী, মেয়েটা দেখো বাসায় চাকর বাকর এসে কাজ করতো, তারপরও তার অভাব, তার মনের আকাঙ্ক্ষা ছিল আরো অনেক বেশি, তার মনের আকাঙ্ক্ষা ছিল আরো অনেক বেশি। এই জন্য সে কি করলো, সে হচ্ছে তখন যেটা করলো, সে হচ্ছে তার ওই বাসার যেহেতু টাকা পয়সা এখন অনেক শর্ট, ভাই একটু গ্যাপ হয়ে গেছে, একটু মিস হয়ে গেছে। আচ্ছা, মিস হয়ে গেলে আমি হচ্ছে আজকের ক্লাসের পরে অ্যাড করে দিব, তোমরা ওই 2 লাইন পড়ে নিও, কারণ স্লাইডে তো ওটা আসলে নতুন করে অ্যাড করার আসলে সুযোগ নাই, বুঝছো? আমার কাছেও মনে হয়েছে যে 2 লাইন মিস হয়ে গেছে, তো সমস্যা নাই, ওটা হচ্ছে আমি আজকের ইয়েতে আমি অ্যাড করে দিব, তোমরা হচ্ছে একটু এটা পড়ে নিও। আচ্ছা ঠিক আছে, তো মানে স্লাইডে আসলে কোনো কিছু না থাকলে স্লাইডার অ্যাড করা যায় না, এখন এটা তো গল্প, আমার তার গল্প মুখস্থ নাই যে বলে দিতাম। ওকে, সমস্যা নাই। এরপর দেখো, তারা বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরাতে তারা ভাড়া নিল। সাধারণত মানে বিল্ডিং এর নিচ তলায় বাসা ভাড়া কম হয়, তো তারা ওই আগের বাসাটাও ছেড়ে দিল, এখন আরো জীর্ণ শীর্ণ আরো পুরনো বাসা তারা নিল, বুঝছো? ঠিক আছে, জীর্ণ শীর্ণ এক লাইন বাদ পড়ছে, সমস্যা নাই ওটা। তো তারা আরো কম দামি বাসা নিল। এবার দেখো তাদের মানে এবার তাদের অবস্থাটা কেমন। এই জন্য বলা হয় যে মানুষ যদি নিজের অবস্থা নিয়ে যদি সন্তুষ্ট না থাকে, পৃথিবীর যত শ্রেষ্ঠ, যত টাকা পয়সা, যত ভিলোনিয়ার মানুষই হোক, সে কখনো তার সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি তার মধ্যে আসবে না। এখানে অবস্থা আসলে এইটাই। হ্যাঁ, তারপর হচ্ছে ঘর কন্যা কঠিন সব কাজ, রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম শিখে নিল। তার মানে বুঝো এটা আগে কত ভালো ছিল,
তার আগে তার ইচ্ছাটা দেখো গল্পের প্রথমে আমরা পড়ছি, অথচ সে কখনো রান্না বান্নার কাজে সে জানতো না, ওই যে চাকর এসে রান্না বান্নার কাজ করে দিত, অথচ তার স্বামী ছিল কেরানি। তো কেরানি দাস রাইখা চাকর রাইখা কাজ করাইতো, আর সেই মেয়ে রান্নাই সে পারতো না। তুমি চিন্তা করে দেখো, রান্নাই ওই মেয়ে পারে না, অথচ বিয়ের আগে তো রান্নাটা অ্যাটলিস্ট পারা উচিত, তাই না? ধরো তুমি এমন একজন মেয়ের বিয়ে করছো যে রান্নাই পারে না, তুমি কি মানে চেহারা দেখার লাগে বিয়ে করছো? তোমার তো রান্না বাড়া করে খাওয়াইতে হইব। যত মেয়েরা যত যাই হোক স্বামীর তো টেক কেয়ার, স্বামীরে খাওয়াইতে হইব, চুলায় আগুন ধরাইতে হইবে, এই কাম তো করতে হইব। যত যাই হোক জামাইয়ের জন্য তো চুলায় আগুন ধরান লাগবো। এই আগুনে যদি ধরাইতে না পারো তো জামাই দিয়ে কি হবে? জামাই বউ দিয়ে কি করবো? কথা বুঝো না? তো এই মেয়েটা কি মানে কাজকর্মই জানতো না, তার গোলাপি নখ, ওই যে পিঙ্ক কালার নখ, তার গোলাপি নখ দিয়ে সে বাসন দেয়। ইস কি কষ্ট, খুবই কষ্ট। পিঙ্ক কালার নখ দিয়ে সে এখন বাসন দেয়। এই পিঙ্ক কালার নখ এখন কালো হয়ে যাবে, ওই যে কয়লা লেগে, কয়লা না এটা কি বলো, ওই যাই হোক কয়লা কালি লেগে, পাতিলের কালি লেগে। হ্যাঁ, সুন্দরী মেয়েরা, ভাবনা মেয়েরা, অহংকারী মেয়েরা শিক্ষা নাও। তৈলাক্ত পাত্র ঝোল রাধার করাই মাঝে, এবার সে মাঝে এগুলো হচ্ছে ভাল লাগে। হ্যাঁ বুঝছো? ময়লা কাপড় চোপড়, সেমিজ বাসন, সেমিজ মানে হচ্ছে মেয়েদের পোশাক, সেমিজ বাসন গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। এবার খালি বাসন মাঝে এটাও না, নিজে জামা কাপড় নিজে ধোয়, আবার ধুই সেগুলো আবার রোদে আবার কি করায়, আবার সেগুলো শুকাতেও দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। আগে তো বুয়া ছিল, বুয়া নিয়ে ওই আবর্জনা নিয়ে মানে বাসার যে ময়লার ডাস্টটা নিয়ে রাখতো, সে কিছু করা লাগতো না, এবার সে এগুলোও করা লাগে। বুঝছো? মেয়েরা শিক্ষা নাও। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। খুবই কষ্ট। মেয়েটা যখন জল তোলে, নিচ থেকে যখন পানি তোলে, তখন পানি তোলার জন্য সে প্রত্যেকটা ধাপে, উপর থেকে পানি উঠানো তো কষ্ট, এমনি সিঁড়ি উপরের দিকে উঠা কষ্ট, তো আবার পানি নিয়ে উঠা, প্রত্যেকটা ধাপে সে শ্বাস নেয়। ঠিক আছে? সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে, তাহলে বুঝো আগে তার কাছে সে মনে হতো সাধারণ, এখন সাধারণ পরিবারের মতো পোশাক পরে। তার মানে বুঝতে পারতেছো অধপতন। সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কষাই মানে হচ্ছে গরুর গোস্তের দোকান আর কি, হ্যাঁ, ফলের দোকানে যায় এবং দুঃখের পয়সায় একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। এতদিন তো জামাই ছিল, কিছুই করা লাগতো না, জামাই আনতো, খালি বয়ে বয়ে পায়ের উপর পা তুলে এমনি খাইতো। এখন 1 টাকার জন্য দামাদামি করে। ধরো গরু গোস্ত কিনতে গেছে, কেজি কত 300 না 290 টাকা রাখে, প্রত্যেক 1 টাকার জন্য এখন কি করে, দাম কষাকষি করে, মানে দামাদামি করে। এবং তার দুঃখের পয়সা সে এটা করে, মানে তার তো কষ্টের পয়সা। প্রত্যেক মাসে সময় চেয়ে কিছু দলিল বাবদ করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়। অর্থাৎ সে আর তার স্বামী মিলে দলিলের জন্য কিছু কাজ করে, মানুষের দলিলের টুকটাক কাজ করে, মানে বাড়তি আরো ইনকাম করার জন্য। তার স্বামী সন্ধ্যাবেলায় কাজ করে, সে কয়েকজন ব্যবসায়ী হিসাবে খাতা ঠিক করে দেয়, রাতে 1 পাতা 5 শাও, মানে এক পাতা 5 শাও মানে 5 মুদ্রা আর কি, 1 পাতা দেখলে 5 মুদ্রা এরকম আর কি, শাও মানে হচ্ছে মুদ্রা হিসাবে প্রায় লেখা নকল করে। এরকম জীবন 10 বছর চলে গেল। তাহলে এরকম কষ্টের জীবন কত বছর বলো তো? 10 বছর তারা পার করলো। এই জন্য জীবন আসলে, যখন জীবন তোমাকে অনেকবার চান্স দিবে, কিন্তু জীবনে একবার তুমি যদি ধরা খেয়ে যাও, একবার ছোট্ট একটা ঘটনা, ওই ঘটনার কারণে তোমাকে অনেক লং টাইম ধরে তোমাকে সাফার করতে হবে, অনেক লং টাইম ধরে সাফার করতে হবে, তাই না? বাইক চালাইতেছ, অনেক ভালো লাগতেছে, শাঁ করে চালাইতেছ, সবাই তাকাইতেছে, শরীরে একটা ভাব চলে আসছে। একবার অ্যাক্সিডেন্ট করলে 10 বছরও হয়তো তুমি আর বিছানা থেকে উঠতে পারবে না, জীবনও শেষ হয়ে যেতে পারে। যদি না শেষ হয় তাহলে দীর্ঘ সময় ধরে এই ঘটনা ঘটতে পারে। কথা কি বুঝাইতে পারছো? প্রেম করো, আবেগের বয়স, পোলা নিয়ে ভাইগিয়া বাবাপরে ছেড়ে চলে গেছে, পোলায় গিয়ে দেখলা যে পোলা আরেক মায়ের লগে পোলার রিলেশন, পোলা ডাবল টাইমিং করতেছে, পোলা মদ খায়, গাঁজা খায়, সারা জীবন এটা সাফার করতে হবে। সিদ্ধান্তটা নিতে 1 মিনিটও তোমার সময় লাগে না, বাসা থেকে পালাই যেতে তোমার 1 ঘন্টাও সময় লাগে না, কিন্তু এটা তোমাকে সাফার করাবে সারাটা জীবন। কথা বুঝাতে পারছি? জীবনে অনেক সফলতা আসবে, একবার কোনো একটা ঝামেলা পড়বা, ওই ঝামেলার কারণে সারা জীবনে সব আগের সফলতা দূর হয়ে যাবে, তাই না? জিনিসটা এইরকম আর কি। জীবন আসলে তোমাকে অনেকবার চান্স দিবে, কিন্তু যখন ধরবে তখন তোমাকে সেটা লং টাইম সাফার করতে হবে। হ্যাঁ, 10 বছর শেষে তারা সবকিছু মহাজনকে সুদ সহ প্রাপ্য দিয়ে ক্ষতিপূরণ করে ফেলতে পারে, তাছাড়া কিছু তাদের সঞ্চয় হয়। অর্থাৎ 10 বছর তারা যে জায়গা থেকে টাকা পয়সা নিচে সুদ করছে,
ওই তাদেরকে সব টাকা পরিশোধ করে তাদের সামান্য কিছু টাকা তাদের জমে ওই 10 বছর এত পরিশ্রম করার পর। মাদাম লুইসেল দেখলো এখন এখন বয়স্ক বলে মনে হয়, অর্থাৎ তাকে দেখলে এখন বয়স্ক বলে মনে হয়, ঠিক আছে, এখন তাদেরকে বয়স্ক বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থের শক্ত কর্মঠ, অমার্জিত, অমার্জিত মানে অভদ্র, অভদ্র মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, আগে যেমন একেবারে সেজে গুছে, হ্যাঁ অনেক কিছু করে, এখন আর এরকম না। গা ঘরা এক পাশে মোছড়ানো, হ্যাঁ, তারপর হচ্ছে হাতগুলো লাল, এটা গাত না এটা হাত হবে, হ্যাঁ। সে চড়া গালায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল আনে, মেজে দই। কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনের সন্ধ্যা অনুষ্ঠান এবং সেই বল নাচের তাকে এত সুন্দর দেখাচ্ছিল, এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সেভাবে, অর্থাৎ এবার সে ভাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম, বুঝছো। এখন সেই আগের ঘটনাগুলো সে ভাবে এবং ভেবে ভেবে সে কি পায়, জানলার ধারে বসে বসে সে সেগুলো ভাবে। যদি সে গলায় সে হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, তার মধ্যে কত বিচিত্র, অর্থাৎ আমাদের জীবন কত সাধারণ কিন্তু এর ভিতরে কত ঘটনা ঘটে যায়। সামান্য একটা বস্তুতে কি হতে পারে, একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। এক রবিবার, খুব ইম্পর্টেন্ট এটা, এক রবিবার, কি বার, এক রবিবার। এক রবিবার সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চ্যাম্পস অ্যালিসিস, এই চ্যাম্পস অ্যালিসিস এটা হচ্ছে একটা পার্ক আর কি, সেখানে ঘুরতে বেরোছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতরা একটা মেয়ে তার চোখে পড়লো। সে হলো মাদাম ফরেস্টিয়ার, অর্থাৎ সে যখন এইটা মনে রাখবা যে চ্যাম্পস অ্যালিসিস এখানে যখন ঘুরতে গেল তখন সে তার ওই যে বান্ধবীর থেকে হারটা নিছে ওই বান্ধবীকে সে দেখতে পেল এবং তার বান্ধবীর নাম কি, মাদাম ফরেস্টিয়ার। সে এখনো যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়। এবার তাকে দেখলে তার আরো বেশি হিংসা হইতে লাগলো, তাকে দেখে তার আরো বেশি হিংসা হইতে লাগলো যে আমি তো দেখতে মানে ইয়ে মার্কা হয়ে গেছি, কি মার্কা বলা যায় এটাকে, আচ্ছা ধরো খারাপ হয়ে গেছি দেখতে শুনতে। আর সেই মেয়েটা আমার সেই বান্ধবী, সে এখন আগের মতো ফিটফাট আকর্ষণীয়। হ্যাঁ, তো সুখে থাকলে মানুষ দেখবা যে তুমি যদি সুখে থাকো, ভালো থাকো, মনে যদি প্রশান্তি থাকে, তাহলে দেখবে যে তোমার মানে বয়স মনে হচ্ছে যে তোমার বাড়তেছে না, বরং আরো দিন দিন কমতেছে, আমার মতো আর কি। আর যদি তুমি যদি কষ্টে থাকো, বিরহে থাকো, মাথার ভিতরে যদি অনেক প্রেশার থাকে, চাপ থাকে, তাহলে দেখবো যে অল্প বয়সে মনে হয় তুমি বুড়ো হয়ে গেছো, বুঝছো। আর সুখে থাকলে মনে হচ্ছে দিন 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 তুমি আরো এনার্জেটিক হইতেছো। ওকে, আচ্ছা এরপর দেখে মাদাম লুইসেল মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ অবশ্যই বলবে। সে চিন্তা করছে যে আমি আসলে ওই মেয়েটার সাথে কথা বলবো কিনা। তাকে যখন সব শোধ দেওয়া হয়েছে তখন সবকিছু খুলে সে বলবে, কেন বলবে না, অর্থাৎ বলছে যে তাকে যেহেতু আমি সব টাকা শোধ করে দিছি তাহলে আমি তাকে বলবো, এটা সমস্যা কি, আমি তাকে এখন এটা বলবো যে আমি তো এখন তাকে টাকা দিয়ে দিছি। সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বললো, সুপ্রভাত জেনি, মানে সুপ্রভাত জেনি, জেনি এটা তোমার সম্মানার্থে, সম্বোধন অর্থে এটা ব্যবহার করে আর কি, বুঝছো। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমরা একটু লেভেল 5 কোশ্চেন সলভ করে। মাদাম লুইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কিভাবে? স্বামী চাকরি হারালে, পিতা চাকরি হারালে, দুঃখজনক দেনার কারণে, পিতার মৃত্যুর কারণে, বলতো। ওকে বলো তো, যে স্বামী চাকরি হারালে, পিতা চাকরি হারালে, দুঃখজনক দেনার কারণে, তাহলে এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে সি। ওকে, আচ্ছা তার দাম দিতে 10 বছর লেগে গেছে। এখানে কিসের কথা বলা হচ্ছে? হার, ফ্রক, জুতা, আংটি, কিসের দাম দিতে তার 10 বছর লেগে গেছে বলো তো? তাহলে উত্তর হচ্ছে কি হার। আচ্ছা এরপর দেখো, তার বন্ধু তাকে চিনতে পারলো না, অর্থাৎ ওই যে তার বান্ধবী যে ফরেস্টিয়ার আছে, ফরেস্টিয়ার তাকে চিনেই নাই যে ভাই কে আপনি। ধরো তোমার অনেক মানে তোমার অনেক কাছের একজন মানুষ, অনেকদিন পর তার সাথে দেখা হলো, সে তোমার বললো যে কে ভাই, চিনি নাই, মানে সে আসলে চিনতে পারতেছে না। এক সাধারণ মানুষ তাকে এমন ভাবে অন্তরঙ্গ ভাবে সম্বোধন করায় সে অবাক হলো। মানে পার্কে তো অনেক মানুষ, আমাকে এইভাবে সে সম্বোধন করলো, সে বিব্রত ভাবে বললো, কিন্তু মাদাম আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। অর্থাৎ আপনি মনে হয় যাকে খুঁজছেন বা যার সাথে কথা বলতে যাচ্ছেন আমি মনে হয় সেটা না, আপনি মনে হয় আমাকে চিনতে ভুল করছে। না আমি মাতিলদা লুইসেল। এবার সে বললো যে আমি হচ্ছে কে, আমি হচ্ছে সেই মাতিলদা লুইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বললে, হাই আমার বেচারি মাতিলদা।
বলছে হাই তোমার এই অবস্থা, এমন ভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে। এবার মাতিলদা বললো যে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার খারাপ দিন যাচ্ছে, আমার দুর্দিন যাচ্ছে, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। আমার জন্য? তা কি করে হলো? বেডির কাছে হার চাইলি, বেডি হাত দিছে, বেডির হার হারাইলিও তুই, বেডির আবার দিলিও তুই, তাহলে বেডির জন্য তোমার মানে কষ্টের দিন কেমনে যাচ্ছে আমার বলো? মানে সে কি তোমার খারাপ কিছু করছে? ধরো তুমি আমার কাছে একটা দিন চাইছো, ওটা হারাইছো, আবার আমার ব্যাগ দিছো নিজের টাকা দিয়ে, তো আমার দোষটা কি? আমার কোনো দোষ আছে? নাই। তো ঘটনা এরকম। তো এই জন্য মেয়ে মানুষ আসলে এরকম, মনে করো ইনস্ট্যান্ট যেখানে পারবে ওটার উপরে মনে করো দোষ দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, সেই যে কমিশনারের আর বল নাচের দিন তুমি আমাকে তোমার হারটা ফেরত দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে পড়ে। কথা হচ্ছে সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তা তুমি আমায় ফেরত দিয়েছিলে? অর্থাৎ তুমি যদি হারাই ফেলো তাহলে তুমি এটা আমাকে ব্যাগ দিছো কিভাবে? ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম, তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো আমাদের মতো লোকের জন্য কিছুই ছিল না। হ্যাঁ, আমাদের মতো লোকের জন্য কিছুই ছিল না, তাদের পক্ষে তা বোঝা সহজ ছিল না। মানে আমাদের মতো মানুষের জন্য এটা আসলে কতটা কষ্টকর এই টাকাটা, কিন্তু তার শেষ হয়েছে, সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিন্ত আছি। অর্থাৎ ওই টাকাটা তোমাকে দিতে পারছি এবং ওই দেনাটা আমি 10 বছর ধরে শোধ করতে পারছি। ওই দেনাটা আমি শোধ করতে পারছি, এই জন্য আমি কিন্তু নিশ্চিন্ত কিছুটা। মাদাম ফরেস্টের তাকে কথার মাঝখানে থামাই দিয়ে বলল, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি হারখানা কিনেছিলে? হ্যাঁ, তা আমি খেয়াল করিনি, ওই 2-1 রকম ছিল বলে সে গর্বে ভাবে ও সরল আনন্দে একটু হাসলো। অর্থাৎ ওই তার বান্ধবী ফরেস্টিয়ার একটু হাসলো, এই কথা শুনে সে হাসলো। দেখে মাদাম ফরেস্টিয়ারের মনে খুব লাগলো, অর্থাৎ এটা দেখে তার মনে খুব লাগলো যে ফরেস্টিয়ার হাসতেছে, এই জন্য সে তার দুটি হাত নিজের হাতের কাছে নিল। অর্থাৎ ওই ফরেস্টিয়ার তার মাতিলদার দুটি হাত তার হাতের উপর নিল, নিয়ে বললো, হাই আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল, তার দাম 500 ফ্রাইয়ের বেশি হবে না। অর্থাৎ আমারটার দাম তো 500 ফ্রাইয়ের বেশি হবে না, আর তুমি এই 500 ফ্রাইয়ের একটা হার যেটা তুমি কিনলা, মানে যেটা তুমি কিনছো কত 36,000 ফ্রা দিয়ে, মানে এটার দাম 500 টাকা যদি ধরি তাহলে ওটার দাম 36 টাকা। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? এবার এইটা শোনার পর তো সে মানে বুঝতেছ যে কি অবস্থা হয়েছে। এখানে আমার একটা গভীর প্রশ্ন, মেয়েরা উত্তর দিও। প্রশ্নটা হচ্ছে, সাধারণত আমি যেটা জানি যে মেয়েরা যখন হার পরে বা গহনা পরে তখন স্বাভাবিকভাবে এটা বোঝা যায় না যে এটা আসলে আসল, এটা কি স্বর্ণে নাকি এটা ডুপ্লিকেট, তাই না? এটা তো বোঝা যায় না। যেমন যে হারটা এটা হীরার, এটা যে নকল, এটা কেউ বুঝেই নাই। তো হার জিনিসটা বা গহনা তো এরকম বোঝা যায় না, বোঝা যায় না। খুব ভালোভাবে চিন্তা ভাবনা না করলে, খুব অভিজ্ঞ না হলে এটা আসলে ধরা যায় না। এরকম আমি অনেক দেখছি, এটা বোঝা যায় না। পড়লে এটা আসলে আসল হার নাকি নকল হার, মানে আসল স্বর্ণ নাকি নকল স্বর্ণ, নাকি স্বর্ণই না ইমিটেশনের মনে হয় আছে, ওটা পড়লে তো আর বোঝা যায় না। এখন আমার কোশ্চেন হইল, যদি নাই বোঝা যায় তাহলে বিয়ে করার সময় ছেলেদের উপর এত স্বর্ণ চাপাই দেওয়া হয় কেন? মানে আমি একটা জিনিস পরবো, ধরো আমি একটা আইফোন চালাই, তো আইফোনটা তো মানুষ দেখলে চিনবে, আচ্ছা ঠিক আছে আমি ভাব নিলাম যে আমি আইফোন চালাই, তো স্বর্ণের ক্ষেত্রে না বোঝা যায় না। তাহলে আমার কত হলো এই স্বর্ণ নিয়ে এত মাথামাতি কেন? এখন স্বর্ণের এই করতে করতে স্বর্ণের দাম এখন কত জানো? আমি যদি ভুল না করি, স্বর্ণের ভরি 1,70,000। 1,70,000। আগে শুনতে না যে 10 ভরি দিয়ে বিয়ে করছে ছেলেরা, চিন্তা করো, আগে শুনতে না যে 10 ভরি দিয়ে বিয়ে করছে, 20 ভরি দিয়ে বিয়ে করছে। 10 ভরি দিয়ে তো অ্যাভেলেবেল বিয়ে হয়। এখন কথা হচ্ছে, ধরো একটা ছেলে 10 ভরি দিয়ে সে বিয়ে করবে, তাহলে 1 ভরির দাম যদি 1,70,000 হয়, ইন্টু আবার যদি তুমি 10,000, যদি তুমি 10 ভরি দাও, তাহলে 1,70,000 ইন্টু 10 কত হয়েছে? 1 লাখ করে হিসাব করলো তো 10 লাখ টাকা, তাহলে 70 ইন্টু আবার 10 দাও। মানে তুমি অবস্থাটা তুমি চিন্তা করে দেখো, তাহলে বিয়ে কেমনে করবে? মানে বিয়ে করার কোনো ওয়ে আছে কিনা? এবার তুমি হিসাব করো, তুমি যদি 5 ভরি দাও তাও 7 লাখ টাকার মতো পড়ে যায়, আরো বেশি পরে, সম্ভবত 7-8 লাখ টাকার মতো পড়ে। এখন ওই যে কাবিনের টাকা, ওটা তো পরে দিলেই হয়, যে ঠিক আছে বিয়ের পরে অনেকে বাসর ঘরে ঢুকে মায়ের পাও ধরে এলা ধরে কয়ে যে আমার মাফ করে দাও, আমার কাছে টাকা নাই, কাবিন ধরছে 10 লাখ, তো মা কি করবো, সংসার চালাই নিতে হবে, কাজে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। তো এখানে তো স্বর্ণের বেলাতে আর ওই হিসাব নাই, স্বর্ণের বেলাতে স্বর্ণ দিয়ে তারপর বিয়ে করতে হয়। তো কেমনে সম্ভব ভাই? বুঝছো? মানে তুমি চিন্তা করতে পারো না যে আমাদের আসলে সমাজটা কোন জায়গায় গেছে। এটা আসলে মানে কঠিন বাস্তবতা, এটাই আসলে বাস্তবতা। তো যাই হোক, আসো আমরা কিছু
আমরা 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 কিছু আমরা কিছু বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন সলভ করি। হ্যাঁ, তো এখানে বলছে যে নেকলেস গল্পের মূল উপজীব্য বিষয় উচ্চ আকাঙ্ক্ষা, দারিদ্র চিত্ত, দায়িত্ব সচেতন। এখন অনেকে বলবো যে ভাই আপনি কি তাহলে এটার জন্য বিয়ে করতেছেন না? এটা একটা রিজন, এটা একটা রিজন যে দরকার কি আমার, মানে 17 লাখ টাকা 10 ভরি, তাও আমি বিয়ে করতে গেলে হয়তো আরো বেশি চাইবে। আমার পকেটে টাকা না, আমি ফকির নেই, কিন্তু মানুষ মনে করে আমি আমার কোটি কোটি টাকা। এটা এটা একটা বড় সমস্যা আর কি। এটা একটা বড় সমস্যা। আমি কিন্তু ফকির নেই, এটা আমি জানি, পকেটে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। মানুষ মনে করে আমার কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস আমার। আসলে তো টাকা নাই, বুঝছো, দিনে আনি দিনে খাই। তো এত টাকা যে জিনিসটা আসলে দরকারই নাই, যেটা তুমি তো আর সারাক্ষণ এটা পরে বসে থাকবে না। বছর কয়বার এই স্বর্ণ পরবা হিসাব করলে, নাহলে 2 দিন 3 দিন 5 দিন, তার সবসময় পরে বসে থাকবে না। তো এটার জন্য এত টাকার দরকার কি? এতে ভালো ওই 17 লাখ টাকা যদি ধরি, 5 লাখ টাকা হইলে মনে করো থাইল্যান্ড, মালদ্বীপ একসাথে ঘুরে আসা যায়। ঘুরলাম, অসুবিধা কি? ওকে, এবার দেখো নেকলেস গল্পের মূল উপজীব্য বিষয় কি? উচ্চ আকাঙ্ক্ষা, দারিদ্র্যের চিত্ত, দায়িত্ব সচেতন। তো এই গল্পে আসলে 3টাই দেখা যায়। আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করি। উচ্চ আকাঙ্ক্ষা তো তার মধ্যে ছিলই। দারিদ্র্যের চিত্র, হ্যাঁ, তার দারিদ্র্যের চিত্র যখন সে হাতটা হারাই ফেলাইছে, তখন আসলে তার জীবনটা দারিদ্রতার ভিতরে কেমন ছিল সেটা। দায়িত্ব সচেতন, হ্যাঁ, দায়িত্ব সচেতন চিত্রটাও, তবে খুব কম। যেমন ওই যে সে যখন নেকলেসটা হারাই ফেলাইছে, তখন সে আসলে যথাসময়ে নেকলেসটা দেওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে এবং সে নেকলেসটা সে পৌঁছাই দিছে, বুঝছো? আচ্ছা, এরপর আসলে আমরা একটু দেখি মাতিলদা পার্শ্বকক্ষ চাইতো, ছোট সুরভিত, প্রাচ্য চিত্র শোভিত, উচ্চ ব্রঞ্জের আলোকমণ্ডিত। তো 3টাই আমরা পড়ছি, তাই না? তাহলে 3টাই রাইট অ্যান্সার। আচ্ছা, ওটা মনে হয় ছোট সুরভিত। ছোট সুরভিতটা ছিল কিনা? ছোট সুরভিত এটা কি ছিল? 2 3 ছোট সুরভিত সম্ভবত ছিল না, তবু একটু দেখো, সম্ভবত ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে 3টাই হবে। ছোট সুরভিত এটা সম্ভবত না থাকার কথা। যাই হোক, ওটা একটু দেখে নিও, দেখে নিলে কনফিউশনটা দূর হবে। আচ্ছা, এবার দেখো মাদাম লয়সেল তার সহপাঠিনীর সাথে দেখা করতে ফিরে এসে কষ্টে থাকতেন, তার কারণ কি? বান্ধবী ধনী, এই জন্য তার কষ্ট লাগতো। বান্ধবীর আচরণ কষ্ট পেয়ে, নিজের আর্থিক অবস্থার কথা ভেবে, মানে কোন কারণে সে কষ্ট পেত বলো তো? ওকে, তাহলে এটা কি হবে? এটার উত্তর হচ্ছে 1 এবং 3। দেখো, হ্যাঁ, এটা ঠিক আছে, তার বান্ধবী ধনী এবং তার সে গরিব, এই কথা। তাহলে তার বান্ধবীর আচরণ কখনো কষ্ট দিছে এমন কিছু ছিল? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 1 এবং 3। নেকলেস গল্পে মেয়েটি অনুষ্ঠানে যেতে চায় না কোন কারণে? ইচ্ছা নেই, পোশাক নেই, মণিমুক্তা নেই, কোন কারণে সে অনুষ্ঠানে যেতে চায় না? আচ্ছা, এই যে একজন বলছে, ভালো কথা বলছে, এই যে মিয়ান মুশফিকা, ভাইয়া যদি ফরজ না হতো তাহলে আমি বিয়ে করতাম না। এইখানেই তো ঝামেলা। বিয়ে তো ফরজ না, মানে বিয়ে ফরজ, সুন্নাত, নফল সব, এটা সিচুয়েশনের উপর। এখন এই যে এই মেয়ের নাম কি, সে মনে করতে তার উপর বিয়ে ফরজ। বিয়ে ফরজ হলে তো তোমার করতে হবে, না করলে গুনাহ হবে। মুশফিকা, তার মানে তোমার উপর বিয়ে ফরজ, মানে যার বিয়ে ছাড়া যে থাকতেই পারতেছে না তার জন্য বিয়ে ফরজ। সবার জন্য কিন্তু বিয়ে ফরজ না, এটাখানে হিসাব আছে। তখন আমাদের মুশফিকের উপর হয়তো বিয়ে ফরজ হয়ে গেছে, এই জন্য সে বলতেছে বিয়ে ফরজ, নাইলে সে করতোই না। তাহলে ফরজ হইলে কিন্তু আবার না করলে গুণ হইব। আচ্ছা, এখন ফরজ কোনটা এটা বুঝাইতে গেলে আবার অন্য লাইনে চলে যাব, মানে মানে না করে থাকা যাচ্ছে না, এই অবস্থা হচ্ছে ফরজ। বিয়ে না করে থাকা যাচ্ছে না, এই অবস্থাটা কি? ফরজ। আচ্ছা, এবার দেখো নেকলেস গল্পে মেয়েটির অনুষ্ঠানে যেতে চাই না, তার ইচ্ছা নেই, ব্যাপারটা এরকম না। তার ইচ্ছা ছিল, কিন্তু তার নেই পোশাক, তার নেই মণিমুক্তা, তাই না? তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3। এরপর দেখো মাদাম লয়সেলের কেরানিকে বিয়ে করার কারণ কি? দরিদ্রতা, কুশ্রী, প্রেম। তাহলে উত্তর কি হবে বলো তো? ওকে, এই যে আরেকটা বলছে কি জানি, এর নাম আমানুল্লাহ হোসেন, 4টা বিয়ে করে নাকি ফরজ? করিস 4টা বিয়ে, মানে কি রে ভাই, 4 বিয়ে এগুলো কই থেকে এগুলো আমদানি করো? এই এই হাদিস 4 বিয়ে ফরজ? ওকে, তাহলে এটা কোথায় যাবে? এটার উত্তর হচ্ছে প্রথমটা, তাই না? মানে তার দরিদ্রতার কারণে সে আসলে কেরানিকে বিয়ে করছে। নেকলেস গল্পে বল নাচের দিন মাদাম লয়সেল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়, হাস্যময়
কোনটা হবে? তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমাদের তিনটাই হবে, তাই না? সে সবচেয়ে সুন্দরী ছিল, হাস্যময় ছিল, সবই ছিল। হার খুঁজে পাওয়ার জন্য মাদাম লুইসেলের স্বামী যেখানে গিয়েছিলেন, পুলিশের কাছে, গাড়ির অফিসে, গহনার দোকানে, তো এখানে একটা ব্যাপার আছে যে হার খুঁজে পাওয়ার জন্য, এখানে বুঝো, তো এরপর হচ্ছে এটা হচ্ছে এক এবং 3, তাই না? 1 এবং 3 সে পুলিশের কাছে গিয়েছিল, গহনার দোকানে গিয়েছিল। এটার উত্তর আসলে একটু ভুল আছে। গহনার দোকানে সে মানে গহনা হার, যে হারটা তারা হারাইছে, ওই হারটা খুঁজে পাওয়ার জন্য আসলে তারা গহনার দোকানেও গেছে। মানে গহনার দোকানে যদি হার এক্স্যাক্টলি খুঁজে পাওয়ার জন্য যায় না, যে ওই রকম হার পায় কিনা, হার কিনতে গেছে। তো এই প্রশ্নটা অনেক বইতে ভুল দেওয়া থাকে, কেন বলছে হার খুঁজে পাওয়ার জন্য। এখন ওই হার খুঁজে নিতে যায় না, ওখানে গেছে কেনার জন্য। তারা পুলিশের কাছে গেছে, গাড়ির অফিসে গেছে, 2 জায়গায় গেছে। তার মানে এটার উত্তর এখানে ভুল আছে। এটার উত্তর হচ্ছে 1 এবং 2। ঠিকই আছে, 1 এবং 2। নেকলেস গল্প আভিজাত্য বলতে কি বোঝানো হয়? সহজাত চাতুর্যকে, প্রাকৃতিকগত সুরুচিকে, বুদ্ধির নমনীয়তাকে। উত্তর হচ্ছে 1 এবং 3, তিনটাই হবে। আচ্ছা, এইবার দেখো অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। বড়লোকের আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য তাহমিদ বন্ধুর দামি মোটরসাইকেল ধার নেয়। নাও, রাতে গাড়িটি চুরি হয়ে যায়। সে বিষয়টি বন্ধুকে জানালে বন্ধু বলে, কি আর করার, যা হওয়ার তো সে হয়ে গেছে। এরকম বন্ধুই চাই, বুঝছো? এইরকম বন্ধুই লাইফে দরকার, যে মনে করো বাইক হারাই গেছে, সে বলবে যা হওয়ার সেটা তো হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো উদ্দীপকে তাহমিদ নেকলেস গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? মাতিলদা, লোইসেল, ফরেস্টিয়ার, ম্যাডোনা। এখন ম্যাডোনা বলে কিছু আছে বলো তো? নাই, তার মানে এটা আগেই বাদ। তাহলে উত্তর কি হবে বলো তো? তাহলে ওখানে মোটরসাইকেল হারাইছে কে? তাহমিদ, আর এখানে নেকলেস গল্প হারাইছে কে? মাতিলদা। উদ্দীপকের তুলনায় নেকলেস গল্পের পরিসমাপ্তি কি? অধিক নাটকীয়, স্বাভাবিক, প্রত্যাশিত, আকর্ষণীয়। উত্তর হচ্ছে অধিক আকর্ষণীয়, তাই না? মানে নেকলেস গল্প তো আসলে অনেক নাটকের ভিতর দিয়ে হয়েছে, অনেক অ্যাকচুয়ালি নাটক না, মানে অনেক কাহিনীর ভিতর দিয়ে, অনেক করুণার মধ্যে দিয়ে হয়েছে। তো এখানে এতে অনেক মানে খুব স্বাভাবিক ছিল, অনেক আকর্ষণীয় ছিল। বন্ধু বলছে যেহেতু হারাই ফেলছে, আর কি করব। তো যাই হোক, নেকলেস গল্পের ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে একটুখানি জানিয়ে দাও। আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটা ভালো লেগেছে। ইনশাল্লাহ আমাদের আসলে এই ক্লাসগুলো, এটার উপর তোমাদের আগামী সপ্তাহে তোমাদের আবার সলভ ক্লাস হবে। তো সলভ ক্লাসে যত প্রবলেম আছে, প্রবলেমগুলো বাইর করে রাখো, ডিসকাশন গ্রুপে পোস্ট দিও, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাস কেমন লেগেছে একটু জানিয়ে দাও। নেকলেস গল্প তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার কিনা? তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।